আসসালামু আলাইকুম। অর্থনীতি অনার্স দ্বিতীয় বর্ষের ইন্টারমিডিয়েট বেসিক অর্থনীতির একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ওয়াল্ডার্স ক্যাসেল মডেল। ওয়াল্ডার্স ক্যাসেল মডেলের দ্বিতীয় অংশে আমি যে বিষয়টি আলোচনা করব, ওয়াল্ডার্স ক্যাসেল মডেলের সম্পূর্ণ অংশটি আলোচনা করব, এখানেই শেষ করব। তোমরা ভিডিওটি না টেনে দেখবে। অনেকে এই প্রশ্নটি করতে চায় না, অনেক সমীকরণ কঠিন। আসলে সমীকরণ হোক কিন্তু কঠিন না, অনেক সোজা, অনেক সহজ এবং 10 মার্কের প্রশ্নে 10 মার্কই পাওয়া যায়। তোমরা ভিডিওটি টানবে না, না টেনে দেখবে। আশা করি ইনশাল্লাহ যতটুকু না তোমরা দেখো এখান থেকেই সফলতা পাবে। দেখো, আমি এখন ওয়াল্ডার্স ক্যাসেল মডেলের বিশ্লেষণ করব। ওয়াল্ডার্স ক্যাসেল মডেল বিশ্লেষণ করার আগে যে আলোচনাটা থাকছে, যে ওয়াল্ডার্স ক্যাসেল মডেল সামগ্রিক ভারসাম্য আলোচনার ক্ষেত্রে দুইটি খাতে বিভক্ত করা হয়েছে। সমগ্র অর্থনীতিকে দুইটি খাতে বিভক্ত করেছে, একটি পারিবারিক খাত আর একটি ব্যবসা খাত। পারিবারিক খাত উপকরণের যোগান দিয়ে থাকে এবং ব্যবসা প্রতিষ্ঠান যে পণ্য উৎপাদন করে, পারিবারিক খাত সেই পণ্যের চাহিদা সৃষ্টি করে বা পারিবারিক খাত সেই পণ্য ভোগ করে থাকে। তাহলে পারিবারিক খাতকে দুই ভাগে ভাগ করা হচ্ছে। একদিকে থাকছে উপকরণ বাজারের যোগান অপেক্ষক আর একটা দ্রব্য বাজারের চাহিদা অপেক্ষক। তাহলে পরিবারের ভিতরে দুটি খাতে বিভক্ত করা যাচ্ছে, একটি দ্রব্যের চাহিদা অপেক্ষক আর একটি উপকরণের যোগান অপেক্ষক। এখন আমি পারিবারিক খাতের দুইটি সমীকরণ তোমাদের সামনে উপস্থাপন করব। তোমরা অবশ্যই ভিডিওটি স্কিপ করবে না, না টেনে দেখবে, সমস্ত কথা শুনবে। আশা করি তোমরা এই প্রশ্নটি লিখে আসতে পারবে। দেখো, পারিবারিক খাত, পারিবারিক খাত। দেখো, পারিবারিক খাতের ভিতরে আমার যে বিষয়টি পাচ্ছি, একটি দ্রব্য বাজারের চাহিদা অপেক্ষক। আমি একটু লিখে নিই। এখানে আমি ক দিলাম, মনে করো ক, দ্রব্য বাজারের চাহিদা অপেক্ষক। দেখো, দ্রব্য বাজারের চাহিদা অপেক্ষক তার মানে কোনো দ্রব্যের চাহিদা সেই দ্রব্যের দামের উপর নির্ভর করে না। দ্রব্য বাজারের ক্ষেত্রে, দ্রব্যের চাহিদার ক্ষেত্রে কোনো দ্রব্যের চাহিদায় সেই দ্রব্যের দাম সহ অন্যান্য দ্রব্যের দাম এবং সাথে সাথে ওই দ্রব্য উৎপাদন করতে যেসব উপকরণ থাকে সেই সব উপকরণের দাম। তার মানে দ্রব্যের চাহিদা নির্ভর করে নিজের দাম এবং অন্যান্য দ্রব্যের দাম, সাথে সাথে উপকরণের দাম। তাহলে এখানে দ্রব্য থাকবে, আমরা দ্রব্য ধরব এবং দ্রব্যের দাম ধরব এবং উপকরণের দাম ধরব। দেখো, তাহলে এখানে আমি যদি লিখি দ্রব্য বাজারের চাহিদা অপেক্ষক নিম্নোক্ত সমীকরণের মাধ্যমে দেখানো যায়। খেয়াল করবে, ভালো করে খেয়াল করবে। দ্রব্য দাম আর দ্রব্যের দাম আর উপকরণের দাম অনেক সোজা। x1 দ্রব্য ধরলাম, এই যে ফাংশন, তার মানে ওই দ্রব্য কার কার উপর নির্ভর করে, ওই দ্রব্যের চাহিদা কার কার উপর নির্ভর করে, ওই দ্রব্যের দামের উপরে। P2 অন্যান্য দ্রব্যের দামের উপরে, কমা ডট ডট কমা PN সেমিকলন। তাহলে ওই দ্রব্যের দাম এবং অন্যান্য দ্রব্যের দাম লক্ষ্য করো। এবার V1 মূলত উপকরণের দাম, ঠিক আছে। V2 কমা ডট ডট কমা VM। তাহলে প্রথম দ্রব্যের চাহিদা আমার বের হয়ে গেল, সেই দ্রব্যের দাম এবং অন্যান্য দ্রব্যের দাম সাথে অন্যান্য উপকরণের দামের উপর নির্ভর করে। দ্বিতীয় দ্রব্য X2 F2,
দেখো এরপরে যে বিষয়টা, যাদের হাত খুব দ্রুত চলে, খুব অল্প সময় লাগবে আশা করি, যাদের খুব দ্রুত চলে, এরপরে কোনো বিষয় না, কপি পেস্ট, কপি করলাম, পেস্ট করলাম, কমা v2 কমা ডট ডট কমা vm। দেখো এখানে আরও অপেক্ষক আছে, অনেক অপেক্ষক আছে। তারপরে x1 x2, এখন আমি n সংখ্যক অপেক্ষক নিলাম, n সংখ্যক x দ্রব্য নিলাম, হ্যাঁ n সংখ্যক x দ্রব্য নিলাম, তাহলে অপেক্ষক হবে আমাদের n সংখ্যক। দেখো কপি পেস্ট একই নিয়ম, p1 p2 ডট ডট কমা pn সেমিকোলন v1 কমা v2 কমা ডট ডট vm। দেখো এটা লিখতে কি সময় লাগবে? x1 x2 xn, f1 f2 fn, আর ভিতরে যা লিখেছে তাই এর মুখস্থ করার কোনো প্রয়োজন আছে? তবে ভিতরে আমাদের উপকরণ এবং দাম, এগুলো দাম আর এগুলো উপকরণের দাম। ওকে, এখন এটা একটা সমীকরণ দেব, এটা একটা সমীকরণ, 1 নম্বর সমীকরণ দিলাম। দেখো এই অপেক্ষকটা লিখলাম, এখন এই অপেক্ষকটা সমষ্টিগত রূপ লিখব, লিখি সমীকরণগুলোর সমষ্টিগত রূপ দাঁড়ায়। দেখো এই সমীকরণগুলোর সমষ্টিগত রূপ দাঁড়ায়, তার মানে x1 x2 xn এগুলো আমরা একটা চলকের সাহায্যে দেখাবো। তাহলে আমি শুধু একটা চলকে লিখলাম x, এখন x এই 1 2 n কীভাবে ধরবো? 1 2 n ডট ডট n, এটাকে আমরা জে ধরলাম, তার মানে জে মানে 1 2 ডট ডট n। ওকে, যেখানেই n আছে সেখানে আমরা জে দেব। এই যে ভিতরে কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই থেকে যাবে, p1 p2 কমা ডট ডট pn সেমিকোলন v1 v2 কমা ডট ডট vm। এখানে আমি একটা বিষয় লিখে দিই, এখানে লিখি যেখানে, ঠিক আছে, যেখানে জে সমান 1 2 ডট ডট n, তার মানে আমরা যেখানেই n লিখব সেখানে আমরা জে দেব। তার মানে আমরা এখানে এই বিষয়টা মনে রাখি, জের মান 1 to n, 1 থেকে n পর্যন্ত, তার মানে যেখানে n থাকবে সেখানে আমরা জে দেবো, যেখানে n থাকবে সেখানে আমরা জে দেবো, সেটুকু না। এখন দ্রব্য বাজারের চাহিদা অপেক্ষকটা আমি সমীকরণের সাহায্যে দেখালাম এবং সেই সমীকরণে একটি সমষ্টিগত রূপ লিখলাম। এখন দেখাবো আমি উপকরণ বাজারের যোগান অপেক্ষক, উপকরণ বাজারের যোগান অপেক্ষক, সেটা আমরা কোথায় দেখাই? এখানেই দেখাই। খ, উপকরণ বা উপাদান, উপকরণ বাজারের যোগান অপেক্ষক। খেয়াল করে একটা বিষয়, উপকরণ বাজারের যোগান অপেক্ষক, কোনো উপকরণের যোগান শুধু ওই উপকরণের দামের উপর নির্ভর করে না, সেই উপকরণের দাম এবং অন্যান্য উপকরণের দাম সাথে সাথে ওই যে দ্রব্যের দামের উপরেও উপকরণ যোগান নির্ভর করে। তার মানে কোনো দ্রব্য উৎপাদন করতে গেলে যে উপকরণ লাগে সেই উপকরণটি তার দাম সহ অন্যান্য উপকরণের দাম এবং সাথে সাথে যে দ্রব্য উৎপাদন হয় সেই সমস্ত দ্রব্যের উপরেও উপকরণের যোগান নির্ভর করে। তাহলে উপকরণ বাজারের যদি যোগান অপেক্ষকটা আমি লিখি, আচ্ছা তোমরা এই যে দ্রব্য বাজার চাহিদা অপেক্ষক নিম্নোক্ত সমীকরণের মাধ্যমে দেখানো হলো, এখানে ওই কথাটাই লিখব একটু, তা লিখে নিচে ধরাতে পারবো না, তোমরা এই কথাটা লিখবে যে দ্রব্য বাজারের যোগান অপেক্ষক নিম্নোক্ত সমীকরণের মাধ্যমে দেখানো হলো। তাহলে এই কথাটা তোমরা লিখো, আমি একটু শুধু এখান থেকে ইয়ে করবো। এখন দেখো উপকরণ ধরবো, আমরা এখানে উপকরণ ধরবো আর, উপকরণ ধরবো আর,
ওই কথাটা লিখো। দেখো উপকরণ ধরলাম R1, এখানে যে F1 না, এখানে আমি F1 দিলাম, আর এই যে ভিতরে যা আছে কপি পেস্ট, কারণ উপকরণের যোগান সেই উপকরণের দামের সাথে সাথে দ্রব্যের দামের উপর নির্ভর করে। এই V1 V2 এগুলো উপকরণের দাম, আর P1 P2 Pn এগুলো হচ্ছে দ্রব্যের দাম। তাহলে ওখান থেকে যা আছে আমরা তাই লিখে দেবো, কোনো সাজানোর প্রয়োজন নেই। কমা ডট ডট কমা Pn সেমিকোলন V1 V2 কমা ডট ডট Vm, শেষ। আবার আমরা লিখব R2, এখানে লিখব আমরা F2, কপি পেস্ট। দেখো যাদের হাত দ্রুত চলে তারা বলো খুবই কম সময়ের ভিতরে এগুলো কমপ্লিট করতে পারবে, কমা Vm। এর ভিতরে মনে করো আরও সমীকরণ আছে, এখন আমি এখানে দেখো আমরা এখানে দ্রব্যগুলো ধরেছি 1 to n, আর উপকরণ ধরব 1 to m। m সমান এখানে লিখবো আমরা Fm। এইবার ভিতরে যা আছে আমরা তাই বসাবো, P1 P2 ডট 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 কমা Pn সেমিকোলন V1 V2 কমা ডট ডট R2 দি কমা Vm। এটা একটা সমীকরণ দিলাম, 2 নম্বর। দেখো এই যে সমীকরণগুলোর সমষ্টিগত রূপ, আমরাও এখানে লিখব সমীকরণগুলোর সমষ্টিগত রূপ। আচ্ছা এটা একটু অন্য কালি দিয়ে লিখি, না এটা লিখলে ভালো বানি। সমীকরণগুলোর সমষ্টিগত রূপ দাঁড়ায়। দেখো সমীকরণগুলোর সমষ্টিগত রূপ আমরা লিখব কেন কীভাবে, ঠিক একইভাবে এই যে এক্স যে দিয়েছিলাম, এখানে আমরা এক্স না দিয়ে আর দেব, সাথে দেব আমরা আই। তার মানে এটা বিষয়টা লিখি, তারপরে এফ যেখানে এম আছে সেখানে দেবো আমরা আই, যেখানে এম আছে সেখানে দেবো আমরা আই। আমরা বলো নির্দিষ্ট করে একটা ধরে নিয়েছি, আমরা ওইটা বাইরে কোনো কিছু লিখতে পারবো না। Pn V1 V2 ডট 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 Vm। দেখো তাহলে আমরা যেখানে n সেখানে যেখানে m সেখানে i, আমরা বলো এটা ধরে নিছি, এর বাইরে কোনো কিছু লিখবো না। যেখানে n থাকবে সেখানে আমরা j লিখবো, যেখানে n থাকবে সেখানে আমরা j লিখবো, আর যেখানে m থাকবে সেখানে আমরা i লিখবো। দেখো এখানে একটু আমি লিখে দিই যদি এই বিষয়টা, যেখানে i সমান 1 to m 1 to ডট ডট m। দেখো এখন আমার পারিবারিক খাতে দ্রব্য বাজারের চাহিদা অপেক্ষক আর উপকরণ বাজারের যোগান অপেক্ষক লেখা একেবারে সোজা। x1 x2 xn দ্রব্য, r1 r2 rm উপকরণ, ভেতরে যা আছে তাই, কোনো পরিবর্তন নেই। n এর জায়গায় j, m এর জায়গায় i, মনে রাখবে। এখন আমি তোমাদের দেখাবো ব্যবসা খাত। ব্যবসা খাতে আবার দুইটি ভাগে ভাগ করা হয়েছে, একটি উপকরণ বাজারের ভারসাম্য আর একটি দ্রব্য বাজারের ভারসাম্য। একটি উপকরণ বাজারের ভারসাম্য আর একটি দ্রব্য বাজারের ভারসাম্য। উপকরণ মূলত এটা পণ্য প্রতিযোগিতায় আমাদের অনুমোদিত শর্ত আছে, পণ্য প্রতিযোগিতায় থাকতে হবে। পণ্য প্রতিযোগিতামূলক বাজারে উপকরণের চাহিদা আর যোগান যদি সমান হয় তখন ভারসাম্য প্রতিষ্ঠিত হয়। তাহলে আমি এখানে ব্যবসা খাত থেকে শুরু করি। ব্যবসা খাত, ব্যবসা খাত, ব্যবসা খাতে আমি তোমাদের প্রথমে যে বিষয়টি আলোচনা করব সেটি থাকছে উপকরণ বাজারের ভারসাম্য বা উপাদান বাজারের ভারসাম্য। এটার আমি ক খ এখানে গই দিলাম,
উপকরণ বাজারের ভারসাম্য। দেখো উপকরণ বাজারের ভারসাম্য যে কথাটা আমি একটু আগে বললাম যে উপকরণ বাজারের ভারসাম্যের ক্ষেত্রে এখানে উপকরণের চাহিদা আর উপকরণের যোগান পরস্পর সমান হবে। আমি সরাসরি তোমাদের সমীকরণের সাহায্যে দেখাবো। এটা একটু আমি লিখি, সহ সমীকরণ পদ্ধতিতে উপকরণের চাহিদা ও যোগানের সমতা দেখানো হলো। দেখো খেয়াল করো, এখন এই জায়গাটায় আমাদের একদিকে উপকরণের চাহিদা থাকবে, আরেকদিকে উপকরণের যোগান থাকবে। আমরা বলো উপকরণ ধরেছি কত, R1 R2 Rm। এখন উপকরণের চাহিদা বের করতে গেলে আমাদের একটা বিষয় উপাদান উৎপাদন বিশ্লেষণে এইটা বিস্তারিত আলোচনা করা আছে। এখানে উপকরণ সহগ লাগে, আর যে দ্রব্য উৎপাদন করব সেই দ্রব্য লাগবে। উপকরণ সহগ আর দ্রব্য মানে উপকরণ আর দ্রব্য লাগবে। খেয়াল করো একটু সমীকরণটা আমরা কীভাবে করতে পারি। দেখো এই জায়গাটায় একটা বিষয় তোমার মনে রাখতে হবে যে এখানে অবশ্যই তোমার উপকরণ দিতে হবে। আর আমরা ম্যাট্রিক্সে যেভাবে অঙ্ক করেছি A11 A12 A12 A13 এই বিষয়গুলো লাগবে। খেয়াল করো A11 প্লাস, খেয়াল করো নজর দিবে জানো স্কিপ করবে না, স্কিপ করলে কিছুই বুঝতে পারবে না। এই যে R1 খেয়াল করো A11 A12 A1n মানে 1 নম্বর সারি, তাই এখানে 2 নম্বর কলাম, 1 নম্বর কলাম 2 নম্বর কলাম, এখানে n সংখ্যক কলাম। n কেন দিলাম সে বিষয়টা বলবো। এর সাথে আমাদের হবে x1 x2 xn, এই যে x1 x2 xn এইগুলোর সাথে আমাদের দিয়ে দিতে হবে x1 x2 xn। উপকরণ বাজারের ভারসাম্য, উপকরণ বাজারের ভারসাম্যের ক্ষেত্রে আমার দ্রব্য লাগবে গেল। এখন তারপর দেখো 11 12 13 14 এইভাবে 1n, এখানে x এর সাথে যদি n থাকে তাহলে এখানে অবশ্যই n হবে, মনে রাখবে মাথায় রাখবে। তারপর দেখো A21 আমরা জানি এগুলা প্লাস A20 প্লাস ডট ডট প্লাস A20 মানে 2n 22, এটা 2n সমান এই দেখো উপকরণ, উপকরণের যোগান এটা R1 R2 উপকরণ লাগবে। এখন এর সাথে কী দেবো ওই যে x1 x2 আর xn, তার মানে এখানেও x1 x2 xn, এখানেও x1 x2 xn। এর ভিতরে আরও সমীকরণ আছে, এর ভিতরে আরও সমীকরণ আছে। এখন আমি লিখব এ দেখো 1 2, এখন এখানে কি দেবো কিন্তু ডট ডট আছে, এখানে আমরা এখন m দেব। m 1 নম্বর কলাম 1 নম্বর কলাম প্লাস m, যেহেতু এখানে n দিয়েছি, হ্যাঁ সেটা পরে আমি আরও তোমাদের ভালো করে বোঝাবো। m2 প্লাস ডট ডট প্লাস m, এখানে n আর ওটা পরে লিখবো, এখানে লিখবো আর m, এই যে rm, ঠিক আছে rm আমরা যেটা আগে ধরে সেটাই লিখলাম। এখন এর সাথে কি হবে, ওহ এই কালে লিখছি কেন আবার, x1 x2 xn, এটার আগে আমরা সমীকরণ দিয়ে নিই, 3 নম্বর সমীকরণ। খেয়াল করো তাহলে 11 12 1n 21 22 2n। তারপর এখানে যেহেতু আমরা এখানে 1 2 3 4, এখন এখানে তার আমরা 3 দিতে পারবো না, ডট ডট দিয়ে আসতে আমরা m দিলাম।
এম 1 নম্বর কলাম, 2 নম্বর কলাম, ডট ডট, এই যে n সংখ্যক কলাম। আশা করি তোমরা এটা বিষয় বুঝতে পেরেছো। আর একটা বিষয় যেটা বলতে চাচ্ছিলাম, এই যে এখানে যদি n থাকে তাহলে এর প্রথমে কখনো n হবে না, m হবে। আর এখানে nই হবে কারণ আমরা xn দ্বারা গুণ করছি, xn দ্বারা গুণ করছি। এর পাশাপাশি সবসময় একই সংখ্যা হয়, দেখো পাশাপাশি সবসময় একই সংখ্যা, পাশাপাশি একই হবে, মাথায় রাখবে। ওকে, এখন দেখো এই সমীকরণগুলোর আমি সমষ্টিগত রূপ দ্বারা করব। দেখি, সমীকরণগুলোর সমষ্টিগত রূপ দাঁড়ায়। খেয়াল করে একটু, মজার বিষয়, এই যে আমরা এখানে একটা অংশ রয়েছে না, কোথাও তুমি নজর দিবা না, এখানে নজর দিবা, এখানে নজর দিবা। এখানে দেখো এম আছে একবার আর n আছে 3 বার, ওটা কোনো বিষয় নেই। এম আর n আছে, এমও আছে, n আছে, দুইটা আমার সামেশন দিতে হবে, দুইটা সামেশন দিতে হবে। তো আমি এখানে দুইটা সামেশন দিয়ে দিলাম, দেখো দুইটা সামেশন দিয়ে দিলাম। তারপর এখানে a আছে আর x আছে, আমি aও লিখলাম, xও লিখে দিলাম। এই যে সমান আছে না, আমি সমান লিখে দিলাম। এখানে শুধু m আছে বলে আমি একটা সামেশন দেবো, আর এখানে আর আছে, আমি আর দিয়ে দিলাম। মজার বিষয় দেখো, এখানে আমরা ধরেছি কি i সমান 1 থেকে m পর্যন্ত, আর এখানে ধরেছি j সমান 1 থেকে n পর্যন্ত। দেখো একটু আগে আমরা লিখে আসছিলাম j মানে 1 থেকে n আর i মানে 1 থেকে m। এখন দেখ একটা বিষয়, এই যে এখানে এটা লেখার পরে i সমান 1 থেকে m, j সমান 1 থেকে n, এটা লেখার পরে আমরা এই যে বেজে m আর n আছে না, m থাকলে কি হবে i হবে, আর n থাকলে কি হবে j হবে। এই যে এখানেও n আছে, তাহলে এখানেও j হবে। এবার এই যে এখানে m আছে, m থাকলে কি হবে i সমান 1 থেকে m, আর এই যে আর m থাকলে কি হবে i হবে। তাহলে খুব সহজ বিষয়, এটা খেয়াল করবা, m থাকলে i, n থাকলে j, আমরা ধরে নিয়েছি তাই আমরা যা ধরবো তাই লিখব। দেখো উপকরণ বাজারে ভারসাম্য হয়ে গেল। এখন আমি লিখব তোমার দ্রব্য বাজার বা উৎপন্ন বাজারে ভারসাম্য। উৎপন্ন বাজারে ভারসাম্যের ক্ষেত্রে যে দ্রব্যটা উৎপাদন করা হয় ওই দ্রব্যের গড় খরচ বা একক প্রতি খরচ এবং দ্রব্যের দাম পরস্পর সমান হবে। তাহলে এখানে আমরা অবশ্যই দাম লাগবে, দাম, যেহেতু দামের কথা বলছি, আর উপকরণ খরচ লাগবে। এই উপকরণ খরচের বিষয়ে দেখো, এই সমীকরণটা যদি তুমি পারো তাহলে উপকরণ খরচ অনায়াসে হয়ে যাবে। উপকরণ খরচ বের করতে গেলে আমার এই উপকরণের দাম আমরা ধরেছি, এই যে v1 v2 vm, এইটা লাগবে, এখানে x লাগবে না, দাম লাগবে, মেন হচ্ছে দামটা আমরা পাইছি। যাক, এই যে p1 p2, এখানে দামের বিষয়টা আমি এখানে দেখাচ্ছি তোমাদের। তাহলে এখন আমি তোমাদের সামনে যে বিষয়টা আলোচনা করব সেটি থাকছে ঘ নম্বরে উৎপন্ন বা দ্রব্য বাজারে ভারসাম্য। ঘ, উৎপন্ন বা দ্রব্য বাজারের ভারসাম্য। দেখো আমরা যদি এই সমীকরণ এখন একটা সমীকরণ করব, এই সমীকরণ দুইটা যদি পারি তাহলে আমরা অনায়াসেই এই প্রশ্নটির উত্তর করতে পারবো। খেয়াল করো, এখানে আমরা একটা কথা লিখি যে উপকরণের, এখানে অবশ্যই আমি যে কথাটা বললাম যে উৎপন্ন বাজারে গড় ব্যয় আর দামের সমান হবে। উৎপন্ন বা দ্রব্য বাজারের গড় ব্যয় ও দামের সমতা। নিম্নোক্ত এই যে আবার এটা না দেখার দরকার, নিম্নোক্ত সহ সমীকরণের মাধ্যমে
দেখানো হলো বা দেখানো যায়। যাক, এখন দেখো খেয়াল করো, এখন এই জায়গায় আমরা খুব সহজে অনায়াসে দ্রুত করে ফেলব। কীভাবে দেখো, এই যে আমরা এখানে যে বিষয়টা লিখেছি, হ্যাঁ, এই যে বিষয়টা লিখেছি এখানে, এই যে বিষয়টা লিখেছি, হ্যাঁ, এইগুলা তা আমি এখানে এইভাবে না নিয়ে আমি তোমাদের যেভাবে নেব আমরা এইভাবে আমি তোমাকে দেখাতে চাচ্ছি। হ্যাঁ, আমি এই যে কলামগুলো আছে না, এই কলামগুলো তার মানে A11 A21 AM1 ডট ডট AM1 এগুলো কী করে একটু খেয়াল করো, এগুলো আমি নেব A11 প্লাস A21 প্লাস ডট 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 প্লাস AM1 খেয়াল করো আমি কি করলাম, এই যে সবগুলা এর বিস্তারিত ব্যাখ্যা আছে। হ্যাঁ, এত ব্যাখ্যা দিতে গেলে অনেক বড় হয়ে যাবে, ব্যাখ্যা আছে। এগুলো কেন নেওয়া হয়, এই কলামের এগুলো আমি সারিতে দিয়ে দিলাম, বেজে যা আছে আমি তাই লিখে দিলাম। এখন এখানে আমাদের উপকরণ খরচ লাগবে। উপকরণ খরচকে আমরা V1 V2 VM ধরেছি, তাহলে আমি এখানে লিখব V1 V2 VM। আমরা এটা হচ্ছে গড় উপকরণ খরচ, আর কি লাগবে, দাম সমান হবে, তাহলে P1 সমান হবে, দেখো দাম সমান হবে। আবার দেখো পরবর্তীতে খেয়াল করো, এইগুলো আমরা একইভাবে সারিতে দিয়ে দিই, তাহলে হবে এ কত আছে ওখানে 1 2 প্লাস A22 প্লাস ডট 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 প্লাস AM2 সমান P2। এখানে কী দেবো আমরা, V1 V2 VM। খেয়াল করো এর ভিতরে আরও সমীকরণ আছে, এখন এর পরে সমীকরণটা কিভাবে দেব, অত টেনশন করার দরকার নেই আমাদের, এই যে আমরা দেখে দেখে লিখে দেব। এগুলো কেন নেওয়া হয় এর ব্যাখ্যা আছে, ব্যাখ্যা বলতে গেলে অনেক বড় হয়ে যাবে ক্লাসটা। ও সরি, আমি পাশেরটাও লিখে ফেলছি, প্লাস তারপর নিচেরটা আছে এই যে 2n প্লাস ডট 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 প্লাস এই যে AMN সমান PN। দেখো দ্রব্যের দাম বলে আমরা P1 P2 PN ধরেছি, লিখে দিলাম। এখন আমরা এর সাথে কী দেব, V1 V2 VM। উপকরণের দাম আমরা V1 V2 VM ধরেছি। এখন এই সমীকরণগুলোর আবার সমষ্টিগত রূপ লিখব, লিখি সমীকরণগুলোর সমষ্টিগত রূপ দাঁড়ায়। দেখো সেই মজার বিষয় চলে এসেছে আমাদের, এই যে আমরা খেয়াল করব এখানে এই জায়গায় খেয়াল করব এমও আছে এনও আছে, তাহলে আমরা সামেশন দেবো কয়টা, দুইটা সামেশন দেবো, দুইটা এ আছে এ লিখে দিলাম, ভি আছে ভি লিখে দিলাম, এখানে শুধু এন আছে একটা, সামেশন দেবো, এম থাকতে হবে, যে কয়টা এন থাকলে দুইটা সামেশন হতো, সামেশন দিলাম। এখন লক্ষ্য করো আমরা আই সমান 1 থেকে এম, আর এটা জে সমান 1 থেকে এন। এই যে এম আছে, এম থাকলে কী হবে, আই হবে, এন থাকলে কী হবে, জে হবে, আর ভি এখানে আই হবে। এখানে জে সমান 1, এখানে হবে এন, এখানে হবে পি জে। তাহলে খেয়াল করো যে বিষয়টা, এটা আমাদের 4 নম্বর। এখানে যে সমীকরণগুলো করলাম, এই যে সমীকরণগুলো যে অনেক সময় লাগবে তা না, যাদের দ্রুত চলে, তোমরা শিখতে গেলে তো একটু সময় লাগবে, যাদের হাত দ্রুত চলে তারা খুব সহজে এটা সমাধান করতে পারবে। দেখো আমাদের 4টা সমীকরণ হয়ে গেছে, এখন আমাদের বাকি আছে 3টা সমীকরণ। 3টা সমীকরণ কোনো বিষয় না, এটা চোখের পলকে হয়ে যাবে তোমাদের, তবে আমাকে ধীরেই করতে হবে। খেয়াল করো এখন এই যে 2টা সমীকরণ আমরা পালাম শেষে, এই 2টা সমীকরণের কাজ শেষ। এখন এই যে 2টা সমীকরণ পালাম, এখান থেকে আমরা কাজ করব। কি কাজ করব দেখো, এখন ওয়াল্ডার্স ক্যাসেল মডেলের ব্যাখ্যা আলাদা করে করা হবে। সে বিষয়টি হচ্ছে এর ভিতরে এ আছে, এর ভিতরেও এ আছে, কমন আছে।
আর এই সাইডে তোমরা এই বাম সাইডে দেখবা, ঠিক আছে, ডাইন সাইডে না, বাম সাইডে। তাহলে এখানেও বাম সাইডে এ আছে প্রত্যেকের জায়গায়, এখানেও বাম সাইডে এ আছে। এর ভিতরে দুইটা চলক, একটা x2 মানে এখানে x চলক আছে আর এখানে v চলক আছে, আমরা ধরলাম। এখন একই রকম করতে হবে। একই রকম মানে এই যে এখানে যে v আছে, এই v দ্বারা আমরা 3 নম্বরকে গুণ করব, আর এখানে যে x আছে এটা দ্বারা আমরা 4 নম্বরকে গুণ করব। অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে গেলে চেহারা একই রকম হতে হয়, সেটা আমার তৈরি করতে হবে। তা কীভাবে আমরা তৈরি করব? 4 নম্বর সমীকরণের যে v আছে, 3 নম্বর সমীকরণকে v দ্বারা গুণ করব, আর 3 নম্বর সমীকরণের যে x আছে সেটা দ্বারা 4 নম্বর সমীকরণকে গুণ করব। তবে কিভাবে গুণ করতে হবে সেটা আমি এখানে লিখে দেখাচ্ছি, খেয়াল করো। দেখো বলে নিই, তাহলে 1 নম্বর সমীকরণের 4 নম্বর সমীকরণের v দ্বারা আমরা 3 নম্বর সমীকরণকে গুণ করব। তবে কিভাবে গুণ করব শোনো। এই যে প্রথম সারিকে সবাইকে v1 দ্বারা গুণ করব, দ্বিতীয় সারিকে v2 দ্বারা গুণ করব, তৃতীয় সারিকে vm দ্বারা গুণ করব। এখন লিখি, এখান থেকে লিখি 3 নং সমীকরণের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সমীকরণকে, এই যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় সমীকরণকে যথাক্রমে প্রথম সমীকরণকে v1, দ্বিতীয় সমীকরণকে v2 ও vm দ্বারা গুণ করে পাই। দেখো v1 v2 m, এই v1 v2 mই বলে ধরে আসছি, এখানে n দিলে হবে না, যেভাবে ধরেছি আমরা ওই প্রথমে পারিবারিক খাতে সেভাবে ধরতে হবে। এখন দেখো এই যে এখানে যা আছে প্রত্যেকের সাথে আমি v1 গুণ করে দেবো। তাহলে যদি v1 গুণ করে আমাদের কী হবে, এখানে a11 x1 v1 প্লাস a12 x2 v1 প্লাস ডট 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 প্লাস a1n xn v1 সমান, এখানে দেখো কি আছে r1, আর আমরা এখানে দেবো v1। দ্বিতীয়টাকে গুণ করি, a21, এটাকে গুণ করতে বলো, হ্যাঁ, a21 x1 v2 দ্বারা গুণ করব, a22 x2 v2 দ্বারা গুণ প্লাস ডট ডট প্লাস a2n xn v2, এই যেখানে আছে r2 আর আমরা দেবো v2। এর ভিতরে আরও সমীকরণ আছে। এখন এটাকে গুণ করো আমরা, am1, একটু উঁচু করে লিখে ধরাতে পারবেন না, am1 x1 এটা দেবো vm প্লাস am2 x2 vm প্লাস ডট ডট এ সামনে ছিলাম অবশ্য, আসলে আমি এটা কপি করে এখানে দিয়েছি, শুধু vm দ্বারা প্রত্যেকের গুণ করছি। এখানে এই যে এখানে দেব amn xn vm সমান, এই দেখ খেয়াল করো এখানে rm আছে, তাহলে আমি rm এর সাথে vm গুণ করে দেব। এখন এটা সমীকরণ দিয়ে নিই, এটা আমাদের 5 নং সমীকরণ। লিখি, সমীকরণ গুলোর সমষ্টিগত রূপ দাঁড়ায়। খেয়াল করো এই যে এখানে খেয়াল করো, হ্যাঁ, এই জায়গাটা খেয়াল করো, এম আর এন দুইটা সামেশন হবে, হ্যাঁ।
তাই লিখব আমরা সামেশন এ এক্স ভি, এ এক্স আর ভি সমান সামেশন আর ভি। দেখো আমরা জানি আই সমান 1 থেকে এম, জে সমান 1 থেকে এন, এম এন, এম থাকলে কি হবে আই, এন থাকলে কি হবে জে, এক্সের বেজে এন আছে তাহলে কি হবে জে, ভি থাকলে কি হবে আই, এই এম থাকলে কি হবে আই, এখানে এম আছে তাহলে আই, এখানেও আই। এখন দেখো 3 নম্বর সমীকরণে যে এক্স আছে আমরা সেটা 4 নম্বর সমীকরণকে গুণ করব। 4 নং সমীকরণের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সমীকরণকে যথাক্রমে দেখো x1, তার মানে এই প্রথম সমীকরণকে আমরা x1 দ্বারা গুণ করব, x2 ও xn, আমরা ধ্রুব হলো x1 x2 xn ধরেছি, দ্বারা গুণ করে পাই। খেয়াল করো এইটাকে আমরা গুণ করব, হ্যাঁ এটাকে, তাহলে এটা আমরা কিভাবে লিখতে পারি খেয়াল করো, এখানে যা আছে তাই কপি করব আমরা, a11 v1 x1, তারপরে আমাদের যেটা আছে a21 v2 x1 প্লাস ডট ডট প্লাস am1 vm x1 সমান এই যেখানে p1 আছে তাহলে এই p1 এর সাথে আমি x1 গুণ করে দেবো। খেয়াল করো প্রত্যেকের সাথে এখানে আমি x1 গুণ করে দিলাম, দ্বিতীয় সমীকরণের প্রত্যেকের সাথে আমি x2 গুণ করে দেব। এ যা আছে 12 আছে, a12 v1 x2 প্লাস a22 v2 x2 প্লাস ডট ডট প্লাস am2, ঠিক আছে তো, am2 vm এখানে হবে x2 সমান এখানে যা আছে তাই অবশ্য p2 আর x2। এখন এইটাকে আমরা xn দ্বারা গুণ করব, তাহলে আমাদের এখানে থাকছে এখানে আমরা ডট ডট দিতে হবে, এখানে আমাদের ডট ডট দিতে হবে, এখানে ছিল আমাদের কি 1n, a1n, a1n ছিল, ঠিক আছে a1n, a1n, তারপরে আছে আমাদের v1, এখানে আমরা x1 লিখব, তারপর প্লাস a2n, এই যে a2n, একটুখানি ভুল হলেই সব শেষ যাবে, আমরা xn দ্বারা গুণ করব, প্লাস ডট amn vn xn সমান pn আর xn, এটা দেব আমরা 6 নম্বর সমীকরণ। এখন সমীকরণগুলো সমষ্টিগত রূপ লিখব, হ্যাঁ সমীকরণগুলোর সমষ্টিগত রূপ দাঁড়ায়। দেখো একইভাবে আমরা এখানে খেয়াল করব, এটা আমাদের কয় নম্বর, এটা 6 নম্বর আমাদের, ঠিক আছে 6 নম্বর, হ্যাঁ সামেশন এ ভি এক্স সমান সামেশন, একটা সামেশন হবে যেহেতু এন আছে এখানে, তাহলে আই সমান 1 থেকে এম, জে সমান 1 থেকে এন, এখানে এম আছে তাহলে আই হবে, এখানে এন আছে তাহলে জে হবে, এখানে আই হবে, এখানে আবার জে হবে, এন আছে তাহলে এখানে আমাদের পি এক্স লিখব,
এখানে আমাদের লিখতে হবে জে সমান 1 থেকে n, এখানে আমরা জে লিখব, এখানে আমরা জে লিখব। খেয়াল করো আমরা প্রায় শেষ করে ফেলেছি। এই অংশটি এখন আমাদের আর প্রয়োজন নেই, এই অংশটি আমরা মুছে দিই। এখন একটা বিষয় খেয়াল করো, এই যে এখানে যে সমীকরণটা লিখেছি দেখো এটার এটা একই, কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। এক্স এ আই জে এক্স জে, এই যে এক্স জে আগে পরে ওটা কোনো বিষয় না, গুণ আকারে আছে ভিআই ভিআই। এখন আমরা লিখতে পারি 5 ও 6 নং সমীকরণের সমষ্টিগত বলতে এইটা, হ্যাঁ, সমষ্টিগত রূপ থেকে পাই। কি পাই দেখো, এই যে আমরা এর বাম সাইড আর এর বাম সাইডটা লিখে দেবো। তারপর আমরা কী লিখবো, সামেশন লিখবো আই সমান 1 এম জে সমান 1 এন, এ লিখবো আর এক্স জে লিখবো, ভি আই লিখবো সমান। আচ্ছা এখানে একটা বিষয়, এটা তো মিস্টেক হয়ে গেছে, এখানে লিখতে হবে আই সমান এম আছে, তাহলে 1 থেকে এম পর্যন্ত। এবার দেখো আমরা এই অংশটা লিখবো, নিচের অংশটা একই কালে লিখব সামেশন আই সমান 1 থেকে এম। বৃষ্টি হচ্ছে, যখন তখন বিদ্যুৎ চলে যেতে পারে, তাহলে তো আমার তো অনেক কষ্ট হয়ে যাবে আবার। তাহলে এ আই জে ভি আই এক্স জে, ঠিক আছে, লেখা ঠিক আছে। দেখো এটার এটা আমাদের একই আছে, কোনো পার্থক্য নেই, হ্যাঁ, কোনো পার্থক্য নেই। তাহলে আমরা লিখতে পারি, বা এই যে এই অংশটি সামেশন আই সমান 1 এম, ওখানে আছে আর আই ভি আই সমান সামেশন জে সমান 1, এখানে এন, ওখানে আছে এই যে পি জে আর এক্স জে। এটা আমাদের 7 নাম্বার সমীকরণ। 1 2 দেওয়াই ভালো ছিল, মনে আছে, ভি আই আই। এই দেখো এখানে এই যে পি জে আর এক্স জে, মানে পি আর এক্স দাম আর পরিমাণ, আর এখানে মানে দ্রব্যের দাম আর দ্রব্যের পরিমাণ, আর এখানে এটা হচ্ছে উপকরণ আর এটা উপকরণের দাম, দুইজনে কি সমান। এই যে 7 নম্বর সমীকরণটি মূলত ওয়াল্ডার্স-ক্যাসেল মডেলের অভেদ। এই ওয়াল্ডার্স-ক্যাসেল মডেলটি সামগ্রিক ভারসাম্য এইভাবে ব্যাখ্যা করেছেন। এখন দেখো এই অভেদটি আমাদের প্রমাণিত। এখানে একটা বিষয় দেখো, এর পরে এই সমীকরণটা শেষ করার পরে তুমি সমালোচনার বিষয় কিছু কথা লিখবে যে এটি একটি অভেদ, ওয়াল্ডার্স-ক্যাসেল মডেলের সামগ্রিক ভারসাম্য ওয়াল্ডার্স-ক্যাসেল মডেলে এভাবে ব্যাখ্যা করা হয়েছে। এখন দেখো এরপরে তোমার সমালোচনা দেওয়া লাগবে, তুমি কিছু হাতে গুনে কিছু সমালোচনা পয়েন্ট আপ করে দিলেই হবে। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ইকোনমিক টিচিং একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। একটি পেজ আছে ইকোনমিক টিচিং একাডেমি নামে, সেটি অবশ্যই তোমরা ফলো করবে। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।